শাহবাগে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ব্যারিকেড ভাঙার চেষ্টা, সাউন্ড গ্রেনেড, জলকামান দিয়ে ছত্রভঙ্গ করল পুলিশ। 10ম গ্রেডের দাবিকে অযৌক্তিক আখ্যা উপদেষ্টার। জামায়াতের আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি বিএনপি। বৃহত্তর দল রাস্তায় নামলে সংঘর্ষের আশঙ্কা খসরুর। দলীয় ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফিরছেন তারেক রহমান। প্রস্তুত হচ্ছে বাড়ি কার্যালয়ে। নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে আবেদন করবে বিএনপি। বুলেট প্রুফ গাড়ির অনুমোদন। পর্যাপ্ত উৎপাদনের পরও সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার। 7 দিনে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে 173 কোটি টাকা। আমদানির অনুমতি না দেওয়ার পরামর্শ। এবং মোবাইল অপারেটরদের একচেটিয়া ব্যবসা দেওয়ার অভিযোগ। টেলিকম গাইডলাইনে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি ব্রডব্যান্ড সেবাদাতাদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বেতন 10ম গ্রেডে উন্নীতকরণ সহ 3 দাবিতে আন্দোলনরত প্রাথমিকের সহকারী শিক্ষকরা রাজধানীর শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন। এ সময় সাউন্ড গ্রেনেড, জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে শিক্ষকরা অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে। দাবি আদায় আরও কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড আর জলকামান দিয়ে শিক্ষকদের শাহবাগ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ মোড় অভিমুখে অগ্রসর হন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা। ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে নিয়ন্ত্রণের চেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর। সকালে সারা দেশ থেকে শিক্ষকরা রাজধানীতে এসে অংশ নেন অবস্থান কর্মসূচিতে। শিক্ষকরা বলছেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের তৃতীয় শ্রেণীতে রেখে উন্নত জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ 10ম গ্রেডের জন্য আন্দোলন করছি, শতভাগ পদোন্নতির জন্য আন্দোলন করছি এবং আমাদের টাইম স্কেল উচ্চতর গ্রেডের যে সমস্যা সেটা নিরসনের জন্য আমরা আন্দোলন করছি। আজকে শুরু হয়েছে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে। উন্নত মন মানসিকতা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষকদেরকে 10ম গ্রেড সুনিশ্চিত করাটা এখন একান্তই সময়ের দাবি। পদোন্নতির যোগ্যতা থাকার পরও প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষককে সারা জীবন এক পদে আটকে থাকতে হচ্ছে। দাবি ওঠে শতভাগ বিভাগীয় পদোন্নতিরও। সহকারী শিক্ষকদের 10ম গ্রেড সহ এই মান মর্যাদা দিলে শিক্ষকরা বাড়ি ফিরবে। আমরা যেন 10ম গ্রেডে উন্নীত হতে পারি। 10 বছর এবং 15 বছর উপলক্ষে আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে সমাধান কাটিয়ে ওটার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো সরকারের প্রতি। এদিকে অবস্থান কর্মসূচিতে সংহতি জানান এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। বলেন, গণ অভ্যুত্থানের পরও শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া জুলাইয়ের সঙ্গে গাদ্দারি। শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন, আবার আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। সুতরাং শিক্ষকরা যদি সন্তুষ্ট না থাকেন তাহলে কিভাবে এই জাতি মেরুদণ্ড খাড়া করে দাঁড়াবে? এদেশে সচিবদের, আমলাদের বাসায় যারা রান্না বান্না করে তাদের বেতন নাকি আমাদের শিক্ষকদের চাইতে বেশি। এই ধরনের অসম্মানজনক অবস্থা থেকে এই দেশের শিক্ষক সমাজকে মুক্ত করতে হবে। দাবি পূরণ না হলে কর্মবিরতি সহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে 13 থেকে 10ম গ্রেডে আসার দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। খুলনায় এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। এই যে যারা 10ম গ্রেড দাবি করছে এই মুহূর্তে এসে, যেখানে শুধুমাত্র আমরা প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য সহকারীদের জন্য আমরা 11 গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি, এই পরিপ্রেক্ষিতে এসে 10ম গ্রেডের দাবি ধরে আন্দোলন করা এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবেন? ওনারা যেহেতু এই দেশের স্বাধীন দেশের নাগরিক, ওনাদের কথা বলার সুযোগ আছে, বক্তব্য রাখার সুযোগ আছে, ওনারা আন্দোলন করতে পারেন। কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয় এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়।
জনমত উপেক্ষা করে জোর করে দাবি আদায়ে কথায় কথায় রাস্তায় নামছে কিছু দল। বৃহত্তর দল মাঠে নামলে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে জামায়াতের সংলাপের আহ্বানে বিএনপি সাড়া দেয়নি বলে জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে উত্তরণ ঘটেনি। দলগুলো ঐক্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে বলে জানান প্রেস সচিব। যে চাহিদা সেটাকে আমরা তুলে আনতে পারি না। জাতীয় নির্বাচন সামনে রেখে দলগুলোর নির্বাচন ইশতেহার প্রণয়নে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা ট্রেসের আয়োজনে অংশ নেন বিভিন্ন দল এবং সরকারের প্রতিনিধি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অধিকাংশ দল নির্বাচনের দিন গণভোটে একমত হলেও জামায়াত রাজপথে নেমে দাবি আদায়ে জবরদস্তি করছে। এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, প্রেশার নয়, জনমত গঠনের রাজপথে তারা। জামায়াতের সংলাপের আহ্বানে বিএনপি অস্বীকৃতি জানিয়েছে বলেও জানান তিনি। আমাদের যেটুকু বিরোধ আছে, আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে, আমরা কি চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে, জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো? এটা নিশ্চয়ই কোনো পথ না। আলোচনা লাগবে, বোঝাপড়া লাগবে, সমঝোতা লাগবে। আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি। আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেশার গরু হিসেবে কাজ করছি না। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। কিছু দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব এসেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা কথায় কথায় রাস্তায় নামে তাদের মতো বৃহত্তর দল নামলে সংঘর্ষের শঙ্কা রয়েছে। কথায় কথায় আপনি রাস্তায় যাবেন, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না। আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে। আপনি এখন মালিক নিজে হয়ে যাচ্ছেন কেন? মালিক তো জনগণ। দলগুলো ঐক্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার দিনরাত কাজ করছে বলেও জানান শফিকুল আলম। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে। ইন্টারিম গভর্নমেন্ট ফুললি কমিটেড ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করার জন্য। ইলেকশন হবে। অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নির্বাচন ইশতেহার প্রণয়নে নাগরিকদের মতামত নিতে দুটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম উন্মুক্ত করা হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর কিছু ধারার সংশোধনী নিয়ে ক্ষুব্ধ বেশ কয়েকটি দল। নেতাদের অভিযোগ, অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই জোটের প্রতীকে ভোট করার বিধান বাতিল করা হয়েছে। আর এ ধারা পুনর্বহাল করতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে কিছু দল। এতে বিএনপির সমর্থন থাকলেও বিপরীত অবস্থানে জামায়াত এনসিপি। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের দীর্ঘ সময় ধরেই জোটের প্রধান রাজনৈতিক দলের প্রতীকে শরিক দলের প্রার্থীদের ভোটে লড়ার রেওয়াজ রয়েছে। তবে সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন হওয়ায় এখন আর থাকছে না সে সুযোগ। ফলে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে প্রার্থীদের, যা চলমান রাজনীতিতে যুক্ত করেছে নতুন বিতর্ক। এ সংক্রান্ত সংশোধনী পাশ হওয়ার আগে আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। তা আমলে না নিয়ে ৩রা নভেম্বর অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। তবে গেজেট প্রকাশের পরও থেমে নেই দলগুলো। দলীয় প্রতীকের পাশাপাশি আগের মতো জোটের প্রতীকে ভোট করার সুযোগ ফেরাতে ইসির দ্বারস্থ হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি 12 দলীয় জোট সহ কয়েকটি দল। এটা তো হঠাৎ করে দলগুলোর উপরে চাপিয়ে দেওয়াটা কিন্তু যৌক্তিক কোনো কথা না। আপনার দলগুলোর সঙ্গে তো আপনার তো আলোচনাই করেননি, বসবেন, কথা বলবেন, মতামত নেবেন। অতীতের একটা জায়গা থেকে হঠাৎ করে আপনি ডিপার্ট করছেন, ওনারা কাজটা ঠিক করেননি। আমাদের দলের অবস্থান তো হলো নিজস্ব প্রতীকে করা, কিন্তু একই সাথে আগামী নির্বাচনে আমরা বলেছি যে জনপ্রিয় অন্য কোনো প্রতীকে নির্বাচন করার বিধানটা আগের মতন থাকা দরকার। নির্বাচন কমিশন এটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক কায়দায় এই সিদ্ধান্তটা নিয়েছে। রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা থাকা উচিত যে তারা কোন প্রতীকে নির্বাচন করবে, জোটবদ্ধ প্রতীকে নির্বাচন করবে না নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। আপনারা আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না করার প্রেক্ষিতে সেটা রাজনৈতিক দলকে প্রতিপন্ন করা হয়েছে। আমরা দাবি করব নতুন যে অধ্যাদেশটা করেছে এটা বাতিল করার জন্য। একটা জোট কেন হয়?
জোট হয় নির্বাচনে জেতার জন্য, কৌশলগত একটি বিষয়। তো সেক্ষেত্রে কেউ যদি মনে করে না জোটের প্রতীকে ইলেকশন করব, সেই অপশনটা রাখা দরকার ছিল। তো সরকার কোনো অপশন রাখে না। আমার কাছে মনে হয় কোনো দল মনে করে যে বিএনপির এই জাতীয় সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। সেই জায়গা থেকে অনেকে চায়নি যে আসলে এইভাবে অপশনটা রাখা হোক। সমমনা দলগুলোর তৎপরতায় কি ফল আসতে পারে সেদিকে নজর রাখছে বিএনপি। আমরা হাল ছাড়ি নেই, এখন দেখি তারা কি করে। সবাইকে ইলেকশন কমিশনকে বলতে হবে যেটা এটা হয় না। আমরা যেটা চেয়েছিলাম সেটা তো বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু না। অতীতের নির্বাচনগুলো সবাই কিন্তু এই মার্কেটে করেছে, এমনকি 18 সালের নির্বাচন জামাতও ধানের শীষ মার্কেটে নির্বাচন করেছে। তো সুতরাং এবার কিছু গোষ্ঠীকে পক্ষপাতিত্ব করার জন্যই এটা করা হয়েছে, তবে এটা ডেমোক্রেটিক প্রসেসে ঠিক না। তবে প্রতীক ইস্যুতে আরপিওতে নতুন করে ফের কোনো সংশোধনীর বিরোধিতা করছে জামায়াত। আমরা বলেছি যে সিদ্ধান্ত রদবদল না করা, কারণ সরকার যদি দলের চাপের মুখে যদি দলীয় ইন্টারেস্ট সার্ভ করার জন্য এত বড় একটা বিষয় সিদ্ধান্ত পরিবর্তন করে, তাহলে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। আজকে যদি একটা দলের দাবির মুখে একটা সিদ্ধান্ত চেঞ্জ করে, তাহলে আরেকটা দল আরও 3টা নিয়ে যাবে। প্রতীক সংক্রান্ত বিধানে এনসিপির অবস্থানও জামায়াতের মতোই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কাকরাইলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। বিভিন্ন দলের প্রার্থীরা এখানে কেউ জিজ্ঞেস করছে না ভাই সাহেব গণভোট কি, তারা জিজ্ঞেস করছে প্রার্থীকে, বিএনপির মার্কা কে পেয়েছে সেটা জিজ্ঞেস করছে। কারণ মানুষ জানে এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম হচ্ছে বিএনপি। এদেশের গণমানুষ জানে যে সংস্কারের মধ্য দিয়ে অগ্রগতি প্রগতি নিশ্চিত করার যে দল, সেই দলের নাম বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে দল, সেই দল অবিরাম সংস্কারের মধ্য দিয়ে এই জাতির অগ্রগতি সমৃদ্ধি নিশ্চিত করেছে। 1971 সালে যার কণ্ঠ দিয়ে স্বাধীনতার ঘোষণা হয়েছে, 1975 সালে যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষিত হয়েছে, পুনরুদ্ধার হয়েছে, 1979 সালে যার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, এই দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতির জন্য সকল পদক্ষেপ যে 1979 সালে 5ম সংশোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দল এবং সেই দলের নাম হচ্ছে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি। মানুষ জানে এই দেশে ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট, আওয়ামী, বাকশালী শক্তিকে রুখতে গেলে, বিলুপ্ত করতে গেলে একমাত্র গণতান্ত্রিক শক্তি হিসেবে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে। সুতরাং ভাই সাহেব, আপনারা যারা 1971 সালে উল্টা দিকে যাত্রা করেছিলেন, 1947 সালে বিপরীত দিকে যাত্রা শুরু করেছিলেন, জাতীয় পার্টির হাত ধরে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সহচর হয়েছিলেন, আপনারা আবার যদি আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চান, কি পরিণত হবে আল্লাহ মালুম। আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে পতিত ফ্যাসিস্ট, তাতে করে উৎসাহিত হবে বাংলাদেশে অন্য যে কোনো রকমের অগণতান্ত্রিক শক্তি। কিন্তু সেজন্য যদি আপনারা বলতে চান যে আপনারা খেতে পারবেন না, সেজন্য বাড়াবাদে ছাই ছিটিয়ে দিবেন, সেটা বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না, সেই সুযোগ দিবে না। সুতরাং আপনারা ঋণ করে ঘি খেতে চান, খান, কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না। আপনারা বলেছেন 11 তারিখ পর্যন্ত আলটিমেটাম কারা দিচ্ছেন? সরকারকে। তো সরকার তো আপনাদের পক্ষে সুপারিশ দিয়েছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কাকরাইল এলাকায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলছেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সকল উপস্থিতিবৃন্দ, আপনাদের বক্তব্য যারা বক্তব্য রেখেছেন
বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বের বাইরে যারা বক্তব্য রেখেছেন, আপনাদের বক্তব্য শুনতে শুনতে আমার উপলব্ধিতে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে বলতে পারি আমি। সেটি হলো ধর্মীয় বিশ্বাস প্রতিটি ধর্মেই নিজেদের মধ্যে একটি ঐক্য সূত্র হিসেবে কাজ করে, তবে কাজ করলেও নিজ নিজ ধর্মীয় বিধি বিধান জানা মানা বোঝার ক্ষেত্রে গোত্র গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে যেমন বিভিন্নতা পরিলক্ষিত হয়, ঠিক একইভাবে ব্যক্তি পরিবার এবং সমাজ জীবনেও ধর্মীয় বিধিবিধান বাস্তবায়নের ক্ষেত্রেও হয়তো কিছুটা ভিন্নতা দেখা যায়। অর্থাৎ একই ধর্মের অনুসারীদের মধ্যেও কিছুটা বৈচিত্র্য বা ভিন্নতা রয়েছে ক্ষেত্র বিশেষে। আমাদের এই দেশে নানা ধর্ম, নানা বর্ণ, গোষ্ঠী, সম্প্রদায়ের জাতি, উপজাতি, অধিবাসী ক্ষেত্রেও হয়তো কিছুটা ভিন্নতা দেখা যায়। অর্থাৎ একই ধর্মের অনুসারীদের মধ্যেও কিছুটা বৈচিত্র্য বা ভিন্নতা রয়েছে ক্ষেত্র বিশেষে। আমাদের এই দেশে নানা ধর্ম, নানা বর্ণ, গোষ্ঠী, সম্প্রদায়ের জাতি, উপজাতি, অধিবাসী অধিষ্ঠান বা আছেন। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন জনগোষ্ঠীর আচার অনুষ্ঠানে ভিন্নতা বা বৈচিত্র্যতাও রয়েছে, এবং এই বৈচিত্র্যতার মধ্যেই ঐক্যের বন্ধনই আমাদের রাষ্ট্র এবং সমাজের সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সৌন্দর্য। তবে এই বৈচিত্র্যময় সমাজে আমাদের প্রতিটি নাগরিকের মধ্যেই কিন্তু একটি ঐক্যসূত্র রয়েছে। যদি আমরা জিজ্ঞেস করি কি সেই ঐক্যসূত্র, প্রিয় উপস্থিতি, সেই ঐক্যসূত্র হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী রাজনৈতিক দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ। অর্থাৎ আমরা যারা যেই ধর্মই বা জাতি বা গোষ্ঠীরই প্রতিনিধিত্ব করি না কেন, নাগরিক হিসাবে আমাদের সবার প্রথম এবং প্রধান পরিচয় আমরা বাংলাদেশী। যা এরই ভিতরে যে সকল নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন তাদেরও কেউ কেউ এই বিষয়টি তুলে ধরেছেন তাদের বক্তব্যে। একজন বাংলাদেশী হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই বাংলাদেশে আপনার যতটুকু অধিকার, আমারও ঠিক ততটুকুই অধিকার, কারো বেশি কারো কম তা নয়, কিন্তু সমান, আপনার এবং আমার সমান। আমরা যেই ধর্ম, যেই গোষ্ঠীরই হই না কেন। এই প্রসঙ্গে দেশের প্রতিটি ধর্মের, প্রতিটি বর্ণের প্রত্যেক নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই, এবং সেটি হলো রাষ্ট্র ও সমাজের সম্মান এবং নিরাপত্তার সঙ্গে সঙ্গে সগৌরবে চলতে হলে একজন নাগরিকের জন্য নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলের নেতা বা কর্মীর সমর্থক হওয়া কিন্তু জরুরি নয়। রাজনৈতিক কিংবা অরাজনৈতিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, তবে নাগরিক হিসেবে প্রত্যেকের জন্য অবশ্যই দেশের সংবিধান এবং আইন মেনে চলা সবচাইতে জরুরি বিষয়। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, বিতাড়িত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সময়কালে দেশের সবচেয়ে জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও সারা দেশে আমরা যদি দেখি, বিভিন্ন দলিল দস্তাবেজ দেখি, তাহলে দেখব সারা দেশে শুধুমাত্র বিএনপিরই 50 লক্ষ বা তারও কিছু বেশি নেতাকর্মীর বিরুদ্ধে কমপক্ষে 1.5 লক্ষ মামলা দায়ের করা হয়েছিল সেদিন। 700-র বেশি নেতাকর্মীকে গুম, অপহরণ, খুন করা হয়েছিল। অকারণে রাতের বেলায় আদালত বসিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সেদিন রায় ঘোষণা করা হয়েছিল। এবং এসবেরই মূল কারণ কি ছিল? মূল কারণ ছিল দেশে আইনের শাসন ছিল না সেদিন। পলাতক স্বৈরাচারের শাসন আমলে মুসলমান কিংবা হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, ডান কিংবা বাম, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, ভিন্ন দল মতের কেউই সেদিন
নিরাপদ ছিল না। 2012 সালে রামু বৌদ্ধ মন্দিরে হামলা, কিংবা 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে যে হামলা হয়েছিল, সেই হামলা সহ দেশের কোথাও কোনো একটি হামলারও সেদিন বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি বা বিচার হয়নি। গত 1.5 দশকে আমি এবং আমার নেতৃবৃন্দ আমরা বিভিন্ন বক্তব্যে দেশের সুশীল সমাজ, সর্বদলীয় এবং সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি নাগরিক তদন্ত কমিশনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি কিংবা ধর্মীয় উপাসনায় যে সংগঠিত যে অপরাধ সংগঠিত হয়েছিল, প্রতিটি হামলার নেপথ্য ঘটনা উদ্ঘাটন করে সুষ্ঠু বিচারের দাবি আমরা জানিয়েছিলাম। কিন্তু সে দাবিগুলো একটিও সেভাবে বিচার কমিশন গঠন হয়নি কিংবা বিশ্বাসযোগ্য তদন্ত সেদিন করা হয়নি। প্রিয় মতুয়া সম্প্রদায় তথা হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, এই কারণেই আমরা বিএনপি মনে করে দেশের ন্যায় বিচার এবং আইনের শাসন ছাড়া সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু আমাদের কারো কোনো পরিচয়, কোনো নাগরিকেরই নিরাপত্তার গ্যারান্টি হতে পারে না। একমাত্র ন্যায় বিচার এবং আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা। দল, মত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন, ন্যায় বিচারই দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ফ্যাসিবাদ বা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটি ধর্মের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র, ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি বিশাল সুযোগ অপেক্ষমান। এই কথাটাও আজ এখানে যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ বক্তব্য রেখেছেন, তারাও তাদের বক্তব্যে বিভিন্নভাবে এই কথাটিকে সামনে নিয়ে এসেছেন। প্রিয় ভাই বোনেরা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা দেশে আপনার, আমার, আমাদের বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে। প্রিয় ভাই বোনেরা, দেশ যদি অস্থিতিশীল হয়ে ওঠে, তাহলে অতীত পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বা হয়। ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, অতীত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, 5ই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোন দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। এ কারণেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের সাথে সহযোগিতা এবং সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই একটি শান্তিকামী, সহনশীল, গণমুখী রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল। ভিন্ন দল, ভিন্ন মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা এটি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ। দেশে জনগণের
রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার স্বার্থেই বিএনপির রাজনীতি, যা কিনা আমাদের সম্মানিত মহাসচিব সাহেব তার বক্তব্যে একটু আগে আপনাদের সামনে উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। মতুয়া সম্প্রদায় তথা হিন্দু ধর্মাবলম্বী প্রিয় ভাই ও বোনেরা, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত ঘোষণা নিয়েছে বা দিয়েছে। এই নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে বাছাই করে নেবেন এবং বাংলাদেশকে একটি সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপি ইতিমধ্যেই দেশের জনগণের সামনে একটি বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে। আপনাদের রায় তথা দেশের জনগণের রায় বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সরকার থেকে সহযোগিতা করার জন্য অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে প্রাথমিকভাবে 50 লক্ষ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার পরিকল্পনা করছে। সরাসরি যুক্ত ছিলাম ফার্মগেট কৃষিবিজ্ঞান ইনস্টিটিউট মিলনায়তনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন তারেক রহমান। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার 1 থেকে 2 দিনের মধ্যে ঢাকায় আসছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও ভূ রাজনৈতিক কারণে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে একমাত্র সরকারের বিশেষ নিরাপত্তা ফোর্স। তাই বিএনপি ও তারেক রহমানের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের। আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আসবেন এমনটাই জানাচ্ছেন দলের অনেক নেতাই, এবং তিনি কোন বাসায় থাকবেন সেটিও কিন্তু এখন অনেকটাই নিশ্চিত। অর্থাৎ গুলশান এভিনিউর 196 নম্বর এই বাড়িটিতেই উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন মায়ের বাড়ির পাশেই। প্রস্তুত হচ্ছে 196 নম্বরের বাড়িটি। গুলশান এভিনিউর এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ। বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে। অন্যদিকে গুলশান 2-এর 86 নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমান তিনি দেশে ফিরলে এই কার্যালয়ে তিনি অফিস করবেন এবং তিনি তার রাজনৈতিক কার্যক্রমগুলো চালাবেন এই অফিসে ঘিরেই, এই অফিসে থেকেই। সেই কারণে এই অফিসটিকে নতুন করে আবার সংস্কার করা হচ্ছে। উঠানে যে জায়গাটি রয়েছে সেই উঠানে নতুন করে ডেকোরেশন করা হচ্ছে। এখানে নেতাকর্মীরা আসবেন, এখানে বসবেন, রং করা হচ্ছে, নতুন করে গেট তৈরি করা হয়েছে। কার্যালয় বাসা সবই প্রস্তুত হচ্ছে। তবে কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নিয়ে জানতে চাওয়া হয় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবরের কাছে। সময় সংবাদকে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে 17 বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে। ওনার সাথে আমার সর্বশেষ যখন কথা হয়েছে উনি বলেছিলেন যে আমি দেশে আসার আগে আপনাকে 1 মাস সময় দেব আমার আসার দিনটা। ওনার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্দ্বিধায় বলতে পারি উনি ইলেকশন শিডিউলের ডিক্লারেশন ইন এ ডে অর টু উইল কাম। ডেফিনেটলি ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে আসবেন ইনশাআল্লাহ। ভূ রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের। এমনটা জানিয়ে ফজলে ইলাহি আকবর বলেন, তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা। বর্তমান পরিস্থিতিতে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি ইজ আ মাস্ট। তারেক রহমান কিন্তু এক ব্যক্তি নন,
উনি এখন শুধু বিএনপির লোক না, ওনার কিছু যদি ঘটে যায় একটা দেশে এমন একটা পরিস্থিতি হবে যে যেই আমরা স্থিতিশীলতা এবং ভবিষ্যতে একটা ইলেকশন সবই কিন্তু বানচাল হবে। ওনাকে একদিকে জনগণের সাথে মিশতে হবে, সেই সুযোগ করতে হবে, আরেকদিকে ওনার নিরাপত্তাও দেখতে হবে, এবং এটা কিন্তু হাইলি প্রফেশনাল একটা ব্যাপার। সরকারের যে স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে, ভিভিআইপি প্রোটেকশন, তারা অথবা সেনাবাহিনী এই দায়িত্ব নিতে পারে। ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে, এরকম ক্রিটিক্যাল টাইমে কিন্তু টার্গেট হয়ে যেতে পারে। এইদিকে আমাদের সর্বোচ্চ নজর রাখা আমাদের সকলেরই প্রয়োজন। দেশে ফেরার আগে চলতি মাসেই ওমরা পালনে সৌদি যাওয়ার কথা ছিল তারেক রহমানের, কিন্তু সার্বিক পরিস্থিতিতে এখনই নয়, বরং নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরা করবেন বলেও জানান ফজলে লাহি আকবর। সিচুয়েশনের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, দেশের যে অবস্থা চলছে, এ প্রতিটাতে ওয়ান ইজ রিলেটেড টু দি আদার। পরিবর্তন এখন শোনা যাচ্ছে যে উনি হয়তো বা ইলেকশন করে পরে যাবেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আল্লাহর কাছে উনি ফরিয়াদ করবেন। গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেট প্রুফ গাড়ি কিনতে বিএনপিকে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে পাবনা পৌঁছান তিনি। সেখানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে স্বাগত জানান। পরে সার্কিট হাউসে দেয়া হয় গার্ড অব অনার। বেলা 11টার দিকে সদরের আরিফপুরে মা বাবার কবরে জিয়ারত করেন রাষ্ট্রপতি। এরপর যান কালাচাঁদপাড়ার নিজ বাড়িতে। সেখানে আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও নিবিড় সময় কাটাবেন। রাত যাপন করবেন সার্কিট হাউসে। রোববার বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি। এই সফরকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। নতুন টেলিকম গাইডলাইনে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন। রাজধানীতে এক অনুষ্ঠানে টেলিকম ব্যবসা একচেটিয়াভাবে মোবাইল অপারেটরদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন দেশীয় উদ্যোক্তারা। অংশীজনদের নানা আপত্তির মধ্যেই গেল 22 সেপ্টেম্বর জারি হয়েছে নতুন টেলিকম পলিসি, যার আওতায় সেবাদাতাদের জন্য আইসিএসপি, এনআইসিএসপি, সিএমএসপি ও এফটিএসপি এই 4টি গাইডলাইন তৈরি করছে সরকার। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব গাইডলাইনে নানা ধারা নিয়ে আপত্তি তোলেন দেশীয় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, নতুন গাইডলাইনে মোবাইল অপারেটররা তারবিহীন ওয়াইফাই সেবা এবং ভবনে ফাইবার কানেক্টিভিটি দেওয়ার সুযোগ পাচ্ছে। 65% বিদেশি মালিকানার টেলিকম প্রতিষ্ঠান ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপনে বিনিয়োগের সুযোগ পাবে। দেশীয় আইএসপি প্রতিষ্ঠানকে 5.5% রাজস্ব ভাগাভাগি করতে হবে সরকারের সঙ্গে। সাবমেরিন কেবল ও আইটিসি থেকে ব্যান্ডউইথ কিনতে বিভিন্ন ফি ও কর বাবদ 3% খরচ বেড়ে দাঁড়াচ্ছে 17%। বললেই হয় আমরা পুরো ইন্ডাস্ট্রি চাই যে বিদেশি ইনভেস্টমেন্ট আসুক, তারাই দেশের দিকে ব্যবসা করুক, তাহলে আমরা এখন থেকে বন্ধ হয়ে যাই। যদি আমাদের পক্ষে না আসে, সকলকেই অনুরোধ করব যে আইনের আশ্রয় নেন, এটা আইনেই মোকাবেলা করা হোক। সরকারের অনুমতি না পাওয়ায় বেসরকারি খাতের সাবমেরিন কেবলের কাজ আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেন আইএসপিএবির সভাপতি। প্রাইভেট সেক্টরে সাবমেরিন কেবল আসলে আপনারা যেটা 50 MBPS 20 MBPS এর প্যাকেজ ইউজ করেন, 100, 200, 500, 1 GB প্যাকেজ পাবেন সমমূল্যে। অনুষ্ঠানে টেলিকম খাতের আইজিডব্লিউ, আইসিএক্স, আইটিসি, এনটিটিএন ও আইএসপিএবির নেতারা উপস্থিত ছিলেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার চট্টগ্রাম বিভাগের খবর। আন্তর্জাতিক রূপ পাওয়ার 25 বছর পেরিয়ে গেলেও মাস্টার প্ল্যানে আটকে আছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণের পাশাপাশি আধুনিকায়নের কাজ। এমনকি যাত্রী ধারণ সক্ষমতায় পেরিয়ে গেছে 2020 সালে। অথচ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিকল্প হিসেবে গড়ে ওঠার সুযোগ থাকলেও নানামুখী জটিলতায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর তা হয়ে উঠতে পারছে না। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুধুমাত্র শীতের কুয়াশা কিংবা দুর্ঘটনায় বিমান উঠানামা বন্ধ থাকলেই ঢাকার শাহজালাল বিমানবন্দরের বিকল্প হয়ে উঠে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। মাত্র 1 ঘন্টার মধ্যে 10টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান নামিয়ে তার প্রমাণও দিয়েছে সাম্প্রতিক সময়ে ঢাকা বিমানবন্দরের ভয়াবহ আগুনের ঘটনায়। আর স্বাভাবিক সময়ে অনেকটা স্থানীয় বিমানবন্দরের মতোই অবহেলিত শাহ আমানত। অথচ শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণ এবং আধুনিকায়ন প্রকল্প এখনো
মাস্টার প্ল্যানে আটকে আছে। এই ধরনের মোকাবেলা যদি ভবিষ্যতে আল্লাহ না করে হয়ে থাকে তাহলে আমরা আরো বড় পরিসরে আমাদের বিমান, আমাদের চট্টগ্রাম বিমানবন্দরে আমরা আমাদের অ্যাকোমোডেট করতে পারবো। স্বাধীনতার পর অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে ব্যবহৃত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর জাপানের আর্থিক সহায়তায় সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক রূপ পায়। অবশ্য এই মেয়াদকাল ছিল 2020 সাল পর্যন্ত। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে সক্ষমতা 65 পিসিএন থেকে বাড়িয়ে করা হয়েছে 92 পিসিএন। এখন 777 থেকে শুরু করে যে কোনো সাইজের বিমান অনায়াসে নামতে পারবে এই রানওয়েতে। বাড়ানো হয়েছে অ্যাপ্রন পার্কিং সক্ষমতাও। তবে শাহজালাল বিমানবন্দরের বিকল্প হিসাবে এই বিমানবন্দরকে গড়ে তুলতে গেলে প্রয়োজন মাস্টার প্ল্যানের যথাযথ বাস্তবায়ন। মূলত 3 ধাপে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের আধুনিকায়নের মাস্টার প্ল্যান নিয়েছে সরকার। এর অংশ হিসেবে যাত্রী ধারণ ক্ষমতা থাকছে, এর মধ্যে রানওয়ে এবং টার্মিনাল সম্প্রসারণও পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আলাদা কার্গো পয়েন্টও থাকবে। এই মাস্টার প্ল্যানের মধ্যে আমার যত ধরনের আধুনিক যাত্রী সেবার যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো দেওয়ার সেইগুলো, প্লাস হচ্ছে আমার ফায়ার ক্যাপাসিটি বাড়ানো, ফায়ার ক্যাটাগরি ডেভেলপ করা। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের আধুনিকায়নের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। বিমানবন্দর জয় হলে ওখানে আপনি ইন্ডাস্ট্রি বলেন, ট্যুরিজম, এনি কাইন্ড অফ সবখানে ফুটপ্রিন্ট বাড়ে। ফুটপ্রিন্ট বাড়লে এনি কাইন্ড অফ বিজনেসেস বলেন, আপনি ওটা ট্যুরিজম বলেন অথবা সার্ভিস ইন্ডাস্ট্রি, দ্যাট উইল ইনক্রিজ। দিনে গড়ে 17টি আন্তর্জাতিক এবং 36টি অভ্যন্তরীণ সহ 53টি ফ্লাইট পরিচালনা করছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে দীর্ঘ সরকারি অচলাবস্থা বা শাটডাউনের প্রভাবে আকাশপথে নেমেছে বড় বিপর্যয়। বাতিল বা বিলম্বিত হয়েছে 5,000-এর বেশি ফ্লাইট। এদিকে সিনেটে ফিলিবাস্টার বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অচলাবস্থা 38তম দিনে পৌঁছালেও সিনেটে এখনও রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দ্বিমত চলছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট 4% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী সপ্তাহে 10% বেড়ে দাঁড়াবে। খেলার খবর। এশিয়া কাপের ট্রফি জটিলতা অবসানে সহায়তার প্রস্তাব দিল ICC। চ্যাম্পিয়ন ভারতের হাতে শিরোপা তুলে দিতে PCB ও BCCI এর সঙ্গে বৈঠকেরও সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ICC সভায় যোগ দেওয়ার কথা না থাকলেও শেষ সময়ে সেখানে উপস্থিত হন PCB চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানেই এশিয়া কাপের ট্রফি নিয়ে চলমান জটিলতার অবসান করতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে ICC। প্রয়োজনে 2 বোর্ডের সঙ্গে আলোচনায় বসবে নিয়ন্ত্রক সংস্থা বলে খবর প্রকাশ করা হয়। গত সেপ্টেম্বরে এশিয়া কাপ জেতে ভারত, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির কাছ থেকে অস্বীকৃতি জানায় ভারত দল। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে।